স্বাগত জানাচ্ছি ভূতকথার ৩৭ নম্বর এপিসোডে। প্রিয় লিসেনার এবং প্রিয় শ্রোতা ভাইরা এবং বোনেরা, আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের প্রিয় আমিও ভালো আছি এবং আমি সবসময় ভালোর দলে। আমি আশা করি আপনারা সবাই যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সবাই সবার পরিবারকে অনেক ভালোবাসেন এবং সবাই সবার পরিবারকে অনেক ভালো রেখেছেন। আজকে ভূতকথার ৩৭ নম্বর এপিসোড, আর আজকের এপিসোডটা খুবই স্পেশাল কারণ আজকের যে দুটো ঘটনা তার ভিতরে একটা ঘটনা হচ্ছে কলকাতায় ঘটা আর একটা বাংলাদেশে ঘটা, তবে দুটো ঘটনাই জিন এবং প্রেতাত্মা দেখার। আশা করি ঘটনা দুটো আপনাদের ভালো লাগবে এবং আশা করি ভয়ে শিহরিত হয়ে উঠবেন আপনি। তো প্রিয় লিসেনার, কে কোত্থেকে আমাদের এই ৩৭ নম্বর এপিসোডটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তার সাথে আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটি খুবই ভয়ানক ছিল এবং ঘটনাটি যদি ইউনিক হয় তাহলে আপনি লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ভূতকথার ইমেইল অ্যাড্রেসে, অথবা আপনি যদি ফেসবুক থেকে আমাদের ৩৭ নম্বর এপিসোডটি শুনে থাকেন তাহলে পাঠিয়ে দিতে পারেন আমাদের পেজের ইনবক্সে, অথবা আপনি যদি চান আপনার নিজের কণ্ঠেই ঘটনাটি প্রকাশিত হোক তাহলে অবশ্যই চলে যাবেন একটা নির্জন জায়গায়, সুন্দর করে রেকর্ড করবেন আপনার ঘটনাটি, রেকর্ড করে পাঠিয়ে দিবেন আমাদেরকে। তাহলে অবশ্যই নেক্সট কোনো এপিসোডে আপনার ঘটনাটিও শুনতে পাবে ভূতকথার প্রত্যেকটা শ্রোতা। তো আজকের এই ৩৭ নম্বর এপিসোডে আমরা কথা বলবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আজকের এই ৩৭ নম্বর এপিসোডে প্রথম যে ঘটনাটি রয়েছে, ঘটনাটি কলকাতার পুরনো ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রেতাত্মা দেখার ঘটনা এবং ঘটনাটি ঘটে ১৯৬৫ সালের দিকে। বুঝতেই পারছেন ঘটনাটা মোটামুটি আজ থেকে প্রায় অনেক বছর আগের। তো চলুন আমরা কথা বাড়াবো না, চলে যাব সরাসরি ঘটনায়। ঘটনাটি উনি যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। সালটি ছিল ১৯৬৫ সাল। শহরের বুকে রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। রাস্তার হলুদ আলোয় শহর তখন মায়াময় লাগছিল। দুই বন্ধু অনির্বাণ ও সৌমেন কলেজের ছাত্র ছিল। এদের মধ্যে অনির্বাণ ছিল একটু সাহসী আর সৌমেন একটু ভীতু প্রকৃতির ছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত এবং বন্ধুরা মিলে ঠিক করেছিল একটা মধ্যরাতের অ্যাডভেঞ্চার করবে। অনির্বাণ ঠিক করলো তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবে। সৌমেন প্রথমে আপত্তি করলেও অনির্বাণের জোড়াজুড়িতে সে রাজি হয়ে গেল। ভিক্টোরিয়া মেমোরিয়াল কি ভূতের জায়গা? চলো না দেখি একবার, বলে অনির্বাণ হাসতে হাসতে ওকে সাহস দিল। সন্ধ্যা পার হয়ে যখন রাত ১টা বাজল, তারা মেমোরিয়ালের কাছাকাছি পৌঁছালো। রাস্তা তখন একদম ফাঁকা। মেমোরিয়ালের সাদা মার্বেলের গায়ে চাঁদের আলো পড়ে এক অদ্ভুত রকম ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছিল। গেট বন্ধ থাকলেও তারা পাশের দেয়ালের ওপর দিয়ে দেয়াল টপকে ভিতরে ঢুকে গেল। মেমোরিয়ালের ভিতরে ঢুকেই সৌমেনের মনে অস্থির শুরু হলো। সে আস্তে আস্তে ভয় পেতে লাগলো এবং তার মনের ভিতরে ভয় চেপে বসেছিল। এত নিস্তব্ধতা আর রাত, এটা তখন খুবই ভৌতিক একটা পরিবেশ ছিল চারদিকে। অদ্ভুত ঠান্ডা বাতাস যেন ওর শরীর বেয়ে চলছিল। মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে। অনির্বাণ এটা পাত্তা দিল না, বরং সে বলল, ভূতের খপ্প সব বাজে কথা, চল ওই বাগানে একটু ঘুরে আসি। কিছুক্ষণ পর তারা বাগানের দিকে এগোল। সেই সময় একটা অদ্ভুত আওয়াজ তাদের কান পেতে শুনল। মনে হলো যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। সৌমেন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। অনির্বাণ অবশ্য সাহস ধরে বলল, হয়তো কোনো কুকুর বা বিড়াল হবে, ভয় পাস না। তবে এক মুহূর্তের মধ্যেই তারা যা দেখল তা জীবনে ভুলতে পারবে বলে মনে হয় না। মেমোরিয়ালের বড় মার্বেল গেটের পাশে দাঁড়িয়েছিল এক সাদা শাড়ি পরা মেয়ে। চুল খোলা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই সে মাথা তুলে তাদের দিকে তাকালো। তার চোখগুলো ছিল রক্তাক্ত এবং লাল, যেন সেগুলো চোখ নয়, আগুনের শিখা। সৌমেন মুহূর্তেই চিৎকার করে উঠল, অনির্বাণ চল পালাই। কিন্তু অনির্বাণ যেন জমে গিয়েছে, তার পাও চলছিল না। সেই সাদা শাড়ি পরা মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। সৌমেন তার হাত ধরে টান দিল, তুই চল, এখানে দাঁড়িয়ে থাকলে আমরাই মরব। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু পেছন থেকে শোনা যাচ্ছিল সেই মেয়ের গলার আওয়াজ। মেয়েটি বলতে লাগলো, তোমরা আমাকে ডেকেছ কেন? আমার শান্তি নষ্ট করেছ কেন? দুজনে অন্ধকারে একের পর এক দৌড়াতে দৌড়াতে
কোনোভাবে গেট পেরিয়ে রাস্তায় আলো এসে পড়ল। আশেপাশে কেউ ছিল না, তাদের বুক ধুকপুক ধুকপুক করছিল। সৌমেন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না কি দেখলাম, কিন্তু এটা মানুষ ছিল না, এটা আমি 100% শিওর। পরদিন সকালে তারা দুজনেই বাড়ি পৌঁছালো এবং দুজনের গায়ে প্রচণ্ড জ্বর এলো। চিকিৎসকরা বলল শারীরিক কোনো সমস্যা নেই, তবে মানসিক ধাক্কায় তাদের এমন অবস্থা হয়েছে। তারা পুরো 1 মাস ঠিকমতো ঘুমাতেও পারেনি। চোখ বন্ধ করলেই সেই লাল চোখ মেয়েটি সবসময় চোখে ভেসে উঠছে। অনির্বাণ তার সাহসী মনোভাব পুরোপুরি হারিয়ে ফেলেছিল। আর সৌমেন আর কখনোই কোথাও এরকম অ্যাডভেঞ্চারে যায়নি। সর্বশেষ এই ঘটনাটি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেই রাতে কি ঘটেছিল তারা আর কাউকেই বলতে পারেনি, কিন্তু শেষ বয়সে গিয়ে নাতি নাতনিদের ঘটনাটি বললে তারাই আমাদের ভূতকথার এপিসোড শুনে এই ঘটনাটি পুরো লিখে আমাদেরকে পাঠায়। প্রিয় লিসেনার, আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোত্থেকে আমাদের ঘটনা শুনছেন। আর আমি আশা করি আপনারা অলরেডি ঘটনা লেখা শুরু করে দিয়েছেন যারা আমাদের এপিসোডগুলো শুনছেন। আর ঘটনা লিখে পাঠিয়ে দেবেন অবশ্যই ভূতকথার ইমেইল অ্যাড্রেসে। ভূতকথার ইমেইল অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আমি স্পেলিং করে বলছি। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা BHUTKOTHA@gmail.com, ভূতকথা@gmail.com। এই ঠিকানায় পাঠিয়ে দিবেন আপনার ঘটনাটি। সুন্দর করে আপনার নাম, কোত্থেকে লিখছেন, সমস্ত কিছু দিয়ে আপনার ঘটনাটি সুন্দর করে লিখে পাঠিয়ে দিবেন আমাদের ভূতকথা চ্যানেলের জন্য। তো যাই হোক, কথা বাড়াবো না, আমরা এরপর চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। তবে দ্বিতীয় ঘটনাতে যাওয়ার আগে একটু ব্রেক নিয়ে আসি। আবারও ওয়েলকাম জানাচ্ছি ভূতকথার 37 নম্বর এপিসোডে। আমাদের প্রথম ঘটনাটি কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। এখন আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় ঘটনায়। তবে দ্বিতীয় ঘটনাটি ঘটে বাংলাদেশের সিলেটের হাওর একটা এলাকায়। সেখানে কয়েকজন বন্ধু ঘুরতে যায় এবং সেখানে যাওয়ার পর সেখানে তারা অদ্ভুত এক জিনিস দেখতে পায়। সেই ঘটনাটি লিখেছে। তবে ঘটনাটি আজ থেকে প্রায় তাও অনেক বছর আগে ঘটে। ঘটনাটি 1967 সালের। আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি ঘটনাটি পড়ে শোনাই। একবার সিলেটের হাওর এলাকায় আমরা কয়েকজন বন্ধু গিয়েছিলাম। সেই দিনটি অনেক মেঘলা ছিল, যেন আকাশের সঙ্গে মাটি মিশে যাওয়ার মতো। সবারই জায়গাটি খুব ভালো লাগলো এবং তাদের মধ্যে একজন বলল যে এমন জায়গায় এলে মনে হয় এখানে সারা জীবনই থাকতে পারি। মেঘলা দিনের অস্বাভাবিকতা বিকেলের দিকে মেঘগুলো আরও গাঢ় হতে থাকলো। আশপাশে কোনো নৌকা বা মানুষ দেখা যাচ্ছিল না। হাওরের সেই নীরবতা ধীরে ধীরে ভৌতিক হয়ে উঠল। রফিক বলল, শোনো, আমি তো এমন নীরবতা আগে কখনো শুনিনি। ঠিক তখনই দূর থেকে একটা আওয়াজ আসতে লাগলো। সেটা যেন কোনো মানুষের গলার আওয়াজ নয়, যেন কেউ নিঃশ্বাস ফেলছে। আবার কখনো চাপা হাসির মতো শোনা যাচ্ছে। সবাই একটু থমকে গেল। কামাল মজা করে বলল, এটা নিশ্চয়ই হাওরের ভৌতিক গল্পের কোনো শুরু। তারা হাওরের মধ্যেই হাঁটছিল। হঠাৎ মেঘের অন্ধকার থেকে একটা বিশাল আকৃতির অবয়ব দেখা গেল। দূর থেকে সেটাকে প্রথমে গাছ ছায়া মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল সেটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সালামের মুখ শুকিয়ে গেল। সে বলল, ওটা কি, মানুষ নাকি পশু? অবয়বটি যখন আরও কাছে এলো তখন তারা পরিষ্কার দেখতে পেল এটা কোনো মানুষের মতো নয়। এর চোখ দুটো অস্বাভাবিক বড় এবং জ্বলজ্বল করছে। লম্বায় অন্তত 10 ফুটের মতো। তার শরীরের অবয়ব ছিল অস্পষ্ট, কিন্তু মনে হচ্ছিল যেন সে পানির উপর ভাসছে। সে যেন মেঘের ছায়ার ভেতর থেকে বের হয়ে এসেছে। রফিক চিৎকার করে উঠল, দৌড়াও, এটা জিন! 5 জনই দিকবিদিক ভুলে দৌড়াতে লাগলো, কিন্তু জিনটি তাদের পিছু ছাড়ল না। তার গলায় আওয়াজ আরও ভয়ানক হয়ে উঠছিল। কামাল হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। তার পা যেন চলছিলই না। বশির তাকে টেনে তুলল। তারা কোনোভাবে নৌকার কাছে পৌঁছালো। নৌকা চালকও আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু জিনটি
এখনও তাদের দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো যেন তাদের পুড়িয়ে ফেলতে চাইছিল। হঠাৎই একটা প্রচণ্ড বাতাস এলো। নৌকাটা দুলতে শুরু করলো। জিনটি আস্তে আস্তে মেঘের সঙ্গে মিলিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আকাশ পুরো পরিষ্কার হলো। কিন্তু বন্ধুরা একেবারে বিধ্বস্ত। সবার শরীরে যেন শক্তিহীন হয়ে পড়েছে। কামাল এবং সালাম তখন কাঁপছিল। বশির বলল, আমি জানি না এটা কি ছিল, কিন্তু এটা মানুষের জগতের কিছু ছিল না। গ্রামে ফিরে আসার পর তারা সবাই অসুস্থ হয়ে পড়ল। সেই রাতে তাদের মধ্যে কেউই ঠিকমতো ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই সেই বিশাল চোখওয়ালা অবয়ব দেখতে পাচ্ছিল। তারপর আর তারা কখনো হাওরের দিকে যাওয়ার সাহসও করেনি। যারা তাদের গল্প শুনেছে কেউ কেউ বিশ্বাস করেছে, আবার কেউ কেউ এটাকে কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু 5 জন বন্ধু জানে সেদিন তারা কি দেখেছিল মেঘের ছায়ার ভিতরে। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমাদের ভূতকথার 37 নম্বর এপিসোডের দুটো ঘটনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আপনারা লং টাইম যদি ভূতকথার এপিসোডগুলো শুনতে চান, আমাদের আগের এপিসোডগুলো শুনতে পারেন। ওখানে আরও ভয়ানক ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করা রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা যারা আমাদের ভূতকথার এপিসোড শুনছেন তারা কমেন্ট করে নিজের লোকেশন জানিয়ে দেবেন। তার সাথে আপনার জীবনে অথবা আপনার কোনো রিলেটিভের জীবনে যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ভূতকথার ইমেইল অ্যাড্রেসে, অথবা ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে আপনি ফেসবুকে ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। আর যদি চান আপনার নিজের কণ্ঠে প্রকাশিত হোক তাহলে অবশ্যই নির্জন জায়গায় চলে যাবেন, গিয়ে ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিবেন আমাদের ভূতকথার কাছে। তাহলে অবশ্যই নেক্সট কোনো এপিসোডে আপনার ঘটনাটিও শুনতে পাবে আমাদের ভূতকথা পরিবার। ধন্যবাদ, ভালো থাকবেন এবং দেখবেন আমাদের পূর্ববর্তী এপিসোডগুলো। ধন্যবাদ সবাইকে, টাটা বা বাই।